রোহানা স্টেশন পর্যন্ত ট্রেনের বগিতে আমি একাই ছিলাম। তারপর একটি মেয়ে প্রবেশ করল। যারা তাকে ছাড়তে এসেছিলেন তারা সম্ভবত তার পিতা মাতা ছিলেন। তারা মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে খুবই উদ্বিগ্ন মনে হচ্ছিল। তারা মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ দিচ্ছিলেন যে সে কোথায় তার জিনিসপত্র রাখবে, কখন ও জানালা দিয়ে বাইরে ঝুঁকবে না এবং কিভাবে অপরিচিত লোকের সঙ্গে কথা বলে এড়িয়ে যেতে হবে। তারা বিদায়বেলার শুভেচ্ছা জানালেন এবং ট্রেনটিও স্টেশন ছেড়ে চলতে লাগল। যেহেতু আমি সম্পূর্ণভাবে অন্ধ ছিলাম, তাই আমার পক্ষে মেয়েটি কেমন দেখতে তা বলা সম্ভব ছিল না। আমার চোখে শুধু আলো আর আধারের অনুভূতি জাগত। তাকে কেমন দেখতে এটা বুঝে উঠতে বেশ কিছুটা সময় আমার লেগে যাবে এবং তাও হয়তো কখনোই সেটা বুঝতে পারবো না, কিন্তু আমার পছন্দ হলো তার কণ্ঠস্বর, এমনকি তার জুতোর আওয়াজও। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি দেহরা পর্যন্ত যাচ্ছেন? আমি নিশ্চয়ই এক অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। সে একটু বিস্মিত হয়ে বলল, আর কেউ এখানে আছে বলে আমি জানতাম না। ঠিকই এমনই তো প্রায়শই ঘটে যে ভালো দৃষ্টি শক্তিযুক্ত মানুষও তার ঠিক চোখের সামনে কি আছে দেখতে পায় না। মনে হয় তাদের এত কিছু দেখার আছে যে তারা হয়তো তাই বুঝতে পারে না, অথচ যারা দেখতে পায় না বা খুব অল্প দেখে তারা গ্রহণ করে শুধু অত্যাবশ্যকটুকুই, যা কিছু তাদের অন্য ইন্দ্রিয়গুলোকে দারুণভাবে উদ্দীপ্ত করে। আমিও তো তোমায় লক্ষ্য করিনি, কিন্তু তোমার ভিতরে আসার শব্দ শুনেছি। আমি চিন্তা করছিলাম যে আমার অন্ধত্ব আবিষ্কার করা থেকে তাকে বিরত করতে পারবো কিনা। যদি নিজের আসনে স্থির থাকি, মনে হয় এটা হয়তো খুব কঠিন কাজ হবে না। আমি সাহারানপুরে নামবো, আমার আন্টি ওখানে আমার সঙ্গে দেখা করবে। তাহলে আমার খুব বেশি পরিচিতি বাড়ানোর দরকার নেই। আন্টিরা তো সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়। আপনি কোথায় যাবেন? প্রথমে দেহরা, তারপর মুসৌরি। আহা, আপনি কি ভাগ্যবান। আমি যদি মুসৌরি যেতে পারতাম। আমার পাহাড় দারুণ লাগে, বিশেষত অক্টোবরে। হ্যাঁ, এটাই সব থেকে ভালো সময়। পাহাড় ঢেকে যায় বন্য ডালিয়ায়, সূর্যের তাপ বেশ আরামদায়ক, আর রাতে কাঠের গুঁড়ির আগুনের সামনে বসে একটু ব্র্যান্ডি পান করতে পারা। বেশিরভাগ পর্যটক চলে যাওয়ায় রাস্তাগুলো নিস্তব্ধ, জনমানব শূন্য হয়ে যায়। হ্যাঁ, অক্টোবরই সেরা সময়। সে নীরব ছিল। ভাবলাম আমার কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে গেল কিনা, বা সে আমাকে কল্পনা বিলাসী নির্বোধ মনে করল কিনা। তারপর একটা ভুল করে বসলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাইরেটা কেমন দেখাচ্ছে? সে কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না। সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? কিন্তু তার পরের প্রশ্ন সে সংশয় দূর করল। আপনি কেন জানালা দিয়ে বাইরেটা দেখছেন না? জানালার অবস্থান অনুভব করে এগিয়ে গেলাম। জানালাটা খোলা ছিল। জানালার মুখোমুখি হয়ে বসলাম এবং দৃষ্টিপক্ষ নিরীক্ষভাবে করার ভান করলাম। শুনতে পেলাম ইঞ্জিনের ধকধকানি, চাকার ঘরঘর শব্দ, আর মানুষ চোখে সবচেয়ে উপলব্ধি করলাম টেলিগ্রাফের খুঁটিগুলো সাই করে বেরিয়ে যাবার দৃশ্য। সাহস করে বললাম, লক্ষ্য করেছো আমাদের নিজেদেরকে স্থির মনে হলেও গাছপালা যে ছুটে চলেছে? এমনটা তো সব সময় ঘটে। কোনো প্রাণী দেখতে পাচ্ছেন কি? না। বেশ জোরের সঙ্গে উত্তর দিলাম। আমি জানতাম যে দেহরা কাছাকাছি বনে প্রায় কোনো প্রাণী নেই। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। তোমার মুখশ্রী বেশ আকর্ষণীয়। আমি বেশ দুঃসাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটা তো বেশ নিরাপদ মন্তব্য ছিল। খুব কম মেয়েই তোষামোদকে প্রতিহত করতে পারে। মেয়েটি বেশ মিষ্টি হাসি হাসল, স্পষ্ট খিলখিল করে হাসি।
আমার মুখশ্রী আকর্ষণীয় বলাটা বেশ ভালো লাগলো। লোকের মুখে আমার মুখশ্রী সুন্দর শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি ভাবলাম আচ্ছা তাহলে তোমার মুখশ্রী সুন্দর, এবং জোরে বললাম। আচ্ছা, একটি আকর্ষণীয় মুখশ্রী সুন্দর হতেই পারে। আপনি তো বেশ সাহসী যুবক, কিন্তু আপনি এত গম্ভীর কেন? ভাবলাম এবার তার জন্য একটু হাসার চেষ্টা করব, কিন্তু হাসির ভাবনা আমাকে শুধুই পীড়িত ও নিঃসঙ্গ করে তোলে। আমরা শিগগির তোমার স্টেশনে পৌঁছাবো। ভাগ্যিস এটা অল্পক্ষণের ভ্রমণ, আমি তো ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। আমি কিন্তু কেবল তার কথা শোনার জন্য ট্রেনে যে কোনো সময়কাল ধরে বসে থাকতে প্রস্তুত। তার কণ্ঠস্বরে আছে পাহাড়ি নদীর উচ্ছলতা। সে যেই ট্রেন থেকে নেমে যাবে সে এই ক্ষণিকের আলাপকে ভুলে যাবে, কিন্তু এই মধুর স্মৃতি আমার সঙ্গে রয়ে যাবে বাকি ভ্রমণের সময়টুকুতে এবং পরেও কিছুকাল ধরে। ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ আওয়াজে বেজে উঠল, চাকাগুলো তাদের শব্দ ও ছন্দের পরিবর্তন ঘটতে লাগলো। মেয়েটিও আসল ছেড়ে উঠে জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। ভাবতে লাগলাম সে খোপা করে চুল বেঁধেছে, না বিনুনি করেছে, হয়তো কাঁধের উপর তার এলোমেলোভাবে চুল ঝুলেছে, নাকি তার চুল ছোট করে কাটা। ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। বাইরে কুলিয়ার বিক্রেতাদের চিৎকার চেঁচামেচি, আর কামরার দরজার কাছে এক তীক্ষ্ণ স্বরে মহিলা কণ্ঠের হাগরা কণ্ঠস্বরটি অবশ্যই মেয়েটির আন্টি। বিদায়। আমার খুব কাছেই সে দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুলের সুবাস আমার প্রলুব্ধ করেছিল। আমি হাতটা তুলে তার চুলকে স্পর্শ করতে চাইলাম, কিন্তু সে চলে গেল। শুধু তার সুগন্ধি সুবাসে তখনও সেই স্থানটা ভরে ছিল যেখানে সে দাঁড়িয়েছিল। দরজায় কিছুটা হট্টগোল হচ্ছিল। একজন কামরায় ঢুকে অপ্রস্তুত হয়ে ক্ষমা চাইল। মেয়েটি নেমে গেল এবং গোটা বিশ্ব আবার রুদ্ধ হয়ে গেল। আমি আমার আসনে ফিরে এলাম, গার্ড তার বাঁশি বাজালো, আর আমরা চলতে লাগলাম। আরও একবার আমি খেলার সুযোগ পেলাম, আর পেলাম নতুন এক সহযাত্রী। ট্রেনটির গতি বাড়ল, চাকাগুলো তাদের গান শুরু করলো। ট্রেনটি দুলে দুলে আওয়াজ করতে থাকলো। জানালার বাইরে কত কিছুই না ঘটছিল। বাইরে কি ঘটছে তা অনুমান করাটা একটা বেশ মজার খেলা হতে পারে। যে লোকটি ট্রেনের কামরায় ঢুকলো সে আমার দিবা স্বপ্ন ভাঙল। আপনি নিশ্চয়ই হতাশ হবেন। আমি তো সদ্য নেমে যাওয়া সহযাত্রীর মতো আকর্ষণীয় ভ্রমর সঙ্গিনী। সে বেশ চমৎকার মেয়ে, বলতে পারেন তার মাথার চুল লম্বা না ছোট? সে হতচকিতভাবে বলল। কত মনে করতে পারছি না। আমি তার চোখ দুটোই লক্ষ্য করেছি, তার চুল নয়। তার দারুণ সুন্দর চোখ ছিল, কিন্তু সেগুলো কাজের নয়। সে তো সম্পূর্ণ অন্ধ। আপনি কি লক্ষ্য করেননি?